আবারও আমন্ত্রণ রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। নিবেদন করছে শাহ সিমেন্ট। মূল আলোচনায় যাবার আগে চলুন জেনে নেই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সিভিল এভিয়েশন অথরিটিতে 11 এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 8 ধরনের দুর্নীতি হচ্ছে উল্লেখ করে ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে 11টি সুপারিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সুপারিশের আলোকে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কাজে অবহেলার জন্যও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। গত 24শে ফেব্রুয়ারি চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনার পর সব আভ্যন্তরীণ বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হলেও আগে এগুলোতে নিরাপত্তা থাকতো কেবল বিমান ওঠা নামার সময়। বিমান ছিনতাই চেষ্টার ঘটনা তদন্ত করে নিরাপত্তায় অবহেলার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 5 জন নিরাপত্তা কর্মীকে সাময়িক বহিষ্কার ও একজনকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার একই বিমানবন্দরের আভ্যন্তরীণ টার্মিনালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে থাকা পিস্তল ও গুলি প্রথম স্ক্যানারে ধরা না পড়ায় বরখাস্ত হয়েছেন এক স্ক্যানার অপারেটর। 2016 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরি যাওয়ার পথে তাকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির পেছনেও কর্মকর্তাদের গাফিলতি পেয়েছিল তদন্ত কমিটি। 2015 সালে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে যাত্রীদের সঠিকভাবে স্ক্যানিং করা হয় না, মালামাল ট্যাগ করার যন্ত্রপাতি ব্যবহার করা হয় না, যারা স্ক্যান করেন তারা অন্যদিকে তাকিয়ে থাকেন, টেলিফোনে কথা বলেন বা অন্য লোকের সঙ্গে গল্প করেন, তাদের কোনো প্রশিক্ষণ নেই ইত্যাদি নানা অভিযোগ এনেছিল যুক্তরাজ্য। শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে দেশটির পরামর্শে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান রেড লাইন সিকিউরিটির সঙ্গে সে সময় চুক্তিও করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এম এ মোমেন, এভিয়েশন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান AFW CPSC এবং বাংলাদেশ বিমান পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন SM নাসিমুল হক। স্বাগত আপনাদের তিনজনকে। SM নাসিমুল হক, আপনাকে দিয়ে শুরু করি যে বিমানবন্দরের নিরাপত্তা যে বেহাল, এর কারণটা কি? দুর্নীতি, আমাদের মেশিনপত্র কাজ করে না, নাকি আমরা মেশিনপত্র যখন কাজ করে তখন আমরা অন্যদিকে তাকিয়ে টেলিফোনে গল্প করি বা ঘুমাই? আসলে সমস্যাটা কি? সমস্যা আসলে বেশ কয়েকটা। একটা তো হলো যে যারা এটা করছে, যেমন সিভিল এভিয়েশন অথরিটি, এটা নামে মাত্র অথরিটি কিন্তু অন্যখানে। হ্যাঁ, বেশিরভাগ ভিআইপিদের কাছেই অথরিটি। তারা চেক ছাড়া ভেতরে ঢুকে যান, তাদের সাঙ্গপাঙ্গরাও ঢুকে যায়। আর এই ভিআইপি কি শুধুই রাজনৈতিক ব্যক্তিরা? অনেক ধরনের আছে, আচ্ছা। ব্যবসায়ী আছে, বড় বড় চাই যাদেরকে বলা হয়। আর যেটা বললেন যে স্ক্যান করার সময় তাকায় না, এটা ইট বিকামস এ রুটিন জব, অ্যান্ড ওয়েন ইট বিকামস এ রুটিন জব তখন পিপল টেন্ড টু গেট লেজি। হ্যাঁ ঠিক আছে, কী নেবে, এরকম একটা ভাব হয়ে যায়। আনসারেবিলিটি নাই বলে এটাকে মানে খুব স্ট্রিক্টভাবে চালাতে পারছে না। আনসারেবিলিটি নেই। ওর দেখা যাবে হয়তো কোনো আত্মীয় স্বজন আছে, সে আবার ফোন করে জ্যাক ধরে ওকে ছাড়িয়ে দেবে। এইসব কতগুলো নিটিগ্রিটিস আছে যে কারণে পুরোপুরিভাবে এনশিওর করা যাচ্ছে না। যেমন সেফটি অ্যান্ড সিকিউরিটি এমন একটা জিনিস যেটা ইট শুড বি 100% অ্যান্ড ইররেসপেক্টিভ অফ ভিআইপি অর সিআইপি, ইট শুড বি ইকুয়াল টু অল। একটা ভিআইপিকে যদি আমি 10 কোটি টাকা দিয়ে বলে একটা পিস্তল নিয়ে যান, 10 কোটি টাকা ইজ বিগ অ্যামাউন্ট। আর আমি আসলে ভিআইপি মানে শুধু রাজনৈতিক ব্যক্তি কিনা এই প্রশ্নটা, এই ফোড়নটা কেটেছিলাম এজন্য যে বাংলাদেশে তো আসলে ভিআইপির সংখ্যাটাও খুব বোধহয় বড়, মানে প্রভাবশালী ব্যক্তির সংখ্যাও খুব বেশি। আপনি বলছিলেন যে লেজি হয়ে যায় যখন একটি রুটিন হয়। এইটি নিরাপত্তার কাজটা তো রুটিন ওয়ার্ক হিসেবে সকল বিমানবন্দরেই করে, তাহলে বাংলাদেশ বিমানবন্দরে ওইখানে আনসারেবিলিটি আছে। হ্যাঁ, দেয়ার কোয়েশ্চেন, সামবডি ইজ মনিটরিং দি সিসিটিভি ক্যামেরাস এবং দেখছে যে ও ঘুমাচ্ছে বা অন্যদিকে তাকিয়ে আছে, তখন ওকে ধরা হয়, চ্যালেঞ্জ করা হয়, পানিশমেন্ট দেওয়া হয় ও হোয়াট এভার, বা ওকে হয়তো আরও ট্রেনিং দেওয়া হয় যে এটার যে একটা উদ্দেশ্য আছে। এই সেফটি সিকিউরিটির যে উদ্দেশ্যটা, দ্য পারসন মাস্ট আন্ডারস্ট্যান্ড হিমসেলফ। ও যদি না বুঝে একটা সাধারণ লোককে এনে বসিয়ে দিলাম যে আচ্ছা তুমি এটা চেক করবে, হি ডাজন্ট নো ওয়াই হি উইল চেক, তখন কিন্তু ওইখানে ওর 100% থাকবে না।
মানে একটা প্রশিক্ষণটাও খুব গুরুত্বপূর্ণ, মানে Very. একই সঙ্গে জবাবদিহিতা এবং প্রশিক্ষণ। গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান, আপনার কাছে আমি আসলে জানতে চাই যে পানিশমেন্টের এবং অ্যাকাউন্টেবিলিটির কথা যখন বলছেন, তখন আমার মনে এই প্রশ্ন এলো যে পরশুদিনই তো বোধহয় যখন খবরটা এলো যে ওই বিমান ছিনতাই চেষ্টার ঘটনা এবং সেখানে সেই পিস্তল, খেলনা পিস্তল বা বিস্ফোরক যাই হোক যা যা নিয়ে উঠতে পেরেছিলেন, তার জন্য দায়িত্বে গাফিলতির জন্য চাকরি গেছে আসলে 5 জন নিরাপত্তা কর্মীর। মানে আসলেই কি শুধুই নিরাপত্তা কর্মীদের গাফিলতিতেই এরকম বড় বড় ঘটনা ঘটে যায়? ধন্যবাদ। এটা একটা অ্যাকচুয়ালি সমষ্টিগত সিকিউরিটি সিস্টেম। একটা বিমানবন্দরে যদি একটা, আমি এটা আগেও অনেক চ্যানেলে বলেছি যে অবশ্যই এখানে ইনভলভমেন্ট হচ্ছে প্রথমে সিকিউরিটি স্ক্যানিং হয়ে তারপরে এটা বিমানে ওঠা পর্যন্ত যে রুটটা, এই রুটের মধ্যে আপনি প্রথমে পড়বে হলো সিভিল এভিয়েশনের সিকিউরিটি স্ক্যানিং, তারপরে সেকেন্ড অ্যান্টি হাইজ্যাক পয়েন্ট বলি আমরা, সেখানেও অ্যানাদার স্ক্যানিং, তারপরে ও একটা অ্যান্টি হাইজ্যাক পয়েন্ট বলে হ্যাঁ, এটা একটি কেন আমরা নিরাপত্তা বলি, checking ইয়েস আছে? দিস ইজ কল অ্যান্টি হাইজ্যাক পয়েন্ট। অ্যাকচুয়ালি এইখানেই কিন্তু আপনার হ্যান্ডব্যাগটা নিয়ে আপনি যাচ্ছেন, হাইজ্যাকার কিন্তু তার হ্যান্ডব্যাগেই কিছু রাখতে হবে তাকে। চেক ইন ব্যাগ হয় কিন্তু শরীরে না হলে হ্যান্ডব্যাগে। হ্যাঁ, সো চেকিং ব্যাগ কিন্তু আগেই চেক হয়ে চলে গেছে চেক ইন কাউন্টারে। হি ডাজন্ট হ্যাভ এনি মানে কন্ট্রোল ওভার দ্যাট, এবং সেটা রিচে পাচ্ছে না। সো ওইখানে হ্যান্ডব্যাগ তার এবং তার সাথে যা যা আছে এগুলো স্ক্যানিং যেখানে করা হয় সেটা কিন্তু খুব স্ট্রিক্টলি করা হয়। এবং সিভিল এভিয়েশনের অ্যান্টি হাইজ্যাক পয়েন্টের স্ক্রিনিং আমি সো ফার আই নো ইজ দ্য বেস্ট, বিকজ ওইখানে স্ক্রিনিংটা শুধু ওইটা না, আর্চওয়ে স্ক্যানিং মেশিন অ্যান্ড ইটিডি মেশিন, দ্যাট ইজ এক্সক্লুসিভ ট্রেস ডিটেকশন মেশিন, এই 3টা মেশিনের মাধ্যমে করা হয়। সো এখন ওই যে ঘটনাটা ঘটেছে এখানে যখন নাকি সিসিটিভি রেকর্ডিং দেখা হলো, শুধু তাই না, আপনি কিন্তু এক্সরে মেশিনের কিন্তু রেকর্ডিং হয় যে কি কি গিয়েছিল। হ্যাঁ, হতে পারে সিকিউরিটি স্ক্যানিং এ যে বসেছিল সে হয়তো এটা অমিট করে গেছে তার অবহেলার কিন্তু ওই কারণে, ছবিগুলো কিন্তু থাকে। ছবি তো থাকে। আচ্ছা। সো এটা যখন রেকর্ডিং যখন নাকি ইনভেস্টিগেশন দেখা হলো তখন কিন্তু এটার কোনো ছবি পাওয়া যায়নি, তার মানে এখান দিয়ে এটা যায় নাই, সেটাই ধরে নিতে হবে। বিকজ আপনি রেকর্ডিং এ পেলেন না, তাহলে এটা কোথা দিয়ে গেল? সো এখন দেয়ার আর ওয়েজ, মেবি ইট ওয়াজ given to him by somebody else, which is called insider threat, মানে ভিতর থেকে কোনো স্টাফ বা কোনো কেউ, মানে যেভাবে আর কি বিমানের বাথরুমে সোনার বার পাওয়া যায়, yes it can happen like that. So এই জিনিসগুলো আমরা বিমানবন্দরের কিন্তু ভেতর মাদক পাওয়া যায়। ইনভেস্টিগেশনের জন্য ওয়েট করতে হবে। I think by this time they have already found out যে এটা কিভাবে গিয়েছে কিংবা বের হয়ে আসবে। বাট আমরা শুধু স্ক্যানিং এর যে জিনিসটা আমি দেখলাম যে he went through the তাহলে এই যে domestic, নিরাপত্তা কর্মী 5 জন, আমি দেখছিলাম যে নাম বা তাদের ডেজিগনেশনও দেওয়া হয়নি কোথাও, মানে এখন হ্যাঁ। খুঁজে পাচ্ছিলাম না। নিশ্চয়ই তারা মানে আসলে অত বড় দায়িত্ববান পদে কাজ করেন না। না এই যে 5 জনকে, সেটা ঠিক আছে, জি, যে দায়িত্ব কিন্তু সবারই অনেক বড়। আপনি যে অমিট করলেন এটা কিন্তু বড় দায়িত্ব। সো সেই গাফিলতিটা তার দিয়ে যদি শুরু হয়েছে তাকে তো অবশ্যই শাস্তি পেতে হবে। সেটা সিভিল এভিয়েশন থেকে এটা করা হয়েছে, গুড স্টেপ। ছবি না পাওয়া গেলে গাফিলতি পাওয়া গেল কোথায়? না, ওই যে উনি যদি ধরা হয় যে সে এটা তাকে তো ওএসডি করছে, তার মানে এই না তাকে কিন্তু শাস্তি একদম না না permanent। না, আমি জাস্ট জানতে So, চাচ্ছি এটা যে একটা ফার্স্ট, চিহ্নিত করা আসলে গেছে নাকি এক রকমের। আমার মনে হয় যে এটা আমি বলা ঠিক না, এটা অবশ্যই ইনভেস্টিগেশন থেকে কিছু একটা বেরিয়ে আসছে, সেখান থেকে তাকে আপাতত উঠিয়ে নেওয়া হয়েছে। কারণ হচ্ছে কি, যদি সে দোষী হয় তাহলে আবার সে সেম ভুল আবার করতে পারে। সো এরকম ক্ষেত্রে একটা ঘটনা ঘটার পরে ওই লোকগুলোকে রাখা হয় না। সেম কিন্তু কোনো একটা পাইলট যখন ক্র্যাশ করে তাকে কিংবা ফোর্স ল্যান্ডিং হয় ইজেক্ট করে, তখন কিন্তু তাকে ফ্লাইং এ রাখা হয় না। হ্যাঁ, সেম মানে পুরো ঘটনাটা ইনভেস্টিগেশন শেষ ওইভাবে হওয়া পর্যন্ত ওইভাবেই তাকে সরানো হয়েছে। বাট লেটস ওয়েট ফর দি যেই ইনভেস্টিগেশন। শব্দটা মানে এই মাত্র শিখলাম, অ্যান্টি হাইজ্যাক পয়েন্ট, ডক্টর এম এ মোমেন, আমি যদি ঠিক বুঝে থাকি মানে হ্যান্ডব্যাগটা চেক করে যখন আমরা একদম গেইটে আসলে অপেক্ষা করছি বিমানে উঠবো বলে, সেই জায়গাটিতে খুবই কড়া, সকল এয়ারপোর্টে খুবই কড়া আসলে একটা স্ক্রিনিং এর মধ্য দিয়ে আমরা যাই। এবং আমি যদি ঠিক মনে করতে পারি ডক্টর মোমেন, এই জায়গাটিতেই আসলে এই কিছুদিন আগে, বছর কয়েক আগে আমরা বিদেশিদের দেখলাম যে এই জায়গাটিতেই যুক্তরাজ্যের সেই সিকিউরিটি কোম্পানির বিদেশি হ্যান্ডলাররা আসলে সিকিউরিটি হ্যান্ডেল করছিলেন। মানে আমরা কি শিখলাম, কি দেখলাম তাদের কাছ থেকে? আমার মনে হয় আমি বোধহয় আপনার প্রশ্নটা ধরতে পেরেছি। হ্যাঁ। আমি তার আগে আমার নিজের সীমাবদ্ধতার কথা একটু বলে নেই, যেটা আমি বলি, এই দুজন কিন্তু প্রফেশনাল। আর আমি বিমানে 3 বছর আর একটা প্রাইভেট এয়ারলাইন্স 1 বছর, 4 বছর চাকরি করেছি মূলত অপেশাদার হিসেবে। কাজে আমার কথার মধ্যে কিছু লিমিটেশন থাকবে। আমি ওই বন্দুকটা আদৌ প্রকৃত বন্দুক না খেলনা বন্দুক, এটা আমার কাছে একদমই ম্যাটেরিয়াল, এতে কিচ্ছু এসে যায় না।
শুধুমাত্র এই না অল্প আসলে তো একটা লাইটারও ঢুকতে পারবার কথা না কিচ্ছু এসে যায় বিমানে। না। মানে অল্প দিন আগেই চায়নাতে একটা এয়ারক্রাফট হাইজ্যাক করা হলো উইথ এ ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন নেওয়া তো নিষেধ নাই কোনো, না তাহলে ফাউন্টেন পেন দিয়ে একটা হাইজ্যাক করা সম্ভব। আপনি যদি হাইজ্যাকার যদি পিছনে গিয়ে একটা কেবিন ক্রুকে ধরে লাইটার পিছনে যদি শুধু কলমটা ঠেকিয়ে রাখে এবং তারপর তো আপনার শুরু হয়ে গেল। কিন্তু আমাদের দেশের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে একটা হাইজ্যাক, সেটা হচ্ছে 1971-এর 30শে জানুয়ারি কাশ্মীর থেকে যে এয়ারক্রাফটটা লাহোরে নিয়ে যাওয়া হয়। 2 জন কাশ্মীরি এই এয়ারক্রাফটটা হাইজ্যাক করে এয়ার ইন্ডিয়ার। সেখানে 2টা আর্মস ছিল, কথিত আর্মস। একটা আর্মস হচ্ছে একটা খেলনা পিস্তল, আর একটা ছিল একটা কাঠের গুড়ি। ও মানে কথিত আর্মস দিয়ে ছিনতাই চেষ্টার ঘটনা তাহলে এই প্রথম না? না মানে না, আমি তো very এবং interesting. এরপর পরই ইন্ডিয়া পাকিস্তানি কোন এয়ারক্রাফট ইন্ডিয়ার উপর দিয়ে ইস্ট পাকিস্তানে আসা বন্ধ করে দিল। এবং পাকিস্তানের সেই পরাজয়ের অন্যতম প্রধান কারণ এটাকেই ধরতে হবে, বিকজ এই সময়টা সৈন্য পারাপার তাদের পক্ষে সম্ভব ছিল না। কাজে আমাদের ইতিহাসের সাথে জড়িত একটি হাইজ্যাক, যে হাইজ্যাকে ব্যবহৃত হয়েছে একটি খেলনা পিস্তল, একটা কাঠের একটা বল, এবং এটার উপরে মানে হাইজ্যাকার যে তার নিজের ভাষ্য, এর উপরে সে ওই তার পেঁচিয়ে। ইয়ের মতো রং দিয়েছে, কি বলে গ্রেনেডের মতো রং দিয়ে তারপরে করেছে। তো কাজেই মানে আসলে এটা কোন ধরনের বন্দুক, প্রকৃত না খেলনা, সেগুলি খুবই ম্যাটেরিয়াল। তাহলে আমার এই জিনিসগুলিও কিন্তু আমার বিবেচনায় আসতে হবে। আমরা যদি আমাদের মানে এয়ারপোর্টে ঢোকার পরে এয়ারক্রাফট পর্যন্ত পৌঁছা, এই অংশটুকু যদি আমরা বিবেচনা করি, একদম প্রথম চেকিং পয়েন্ট একটু আগে বললেন, গেট। এখানে আপনার যে স্ক্যানারটা আছে এটা হচ্ছে আমাদের 2D স্ক্যানার। এখন কিন্তু 2D স্ক্যানারের যুগ শেষ হয়ে যাচ্ছে। আপনি কিন্তু আমাদের সিটি স্ক্যান, নাও ইট ইজ ডুয়াল ভিউ। ঠিক আছে, এটাকে বলা হয় সিঙ্গেল ভিউ এন্ড ডুয়াল আচ্ছা, ভিউ। ঠিক আছে, fine. ডুয়াল ভিউ দিয়ে রিপ্লেস করা হয়ে গেছে। ইকুইপমেন্ট ইজ গুড। ফাইন ফাইন, তাহলে ভালো। তাতে আপনার মানে এখন আপনি সবটাই আপনি দেখবেন, আপনি পুরোপুরি আপনার যদি শুধুমাত্র একটা মাত্র উপায় আছে, ধরলাম একটা বন্দুক আমি নিয়ে যাচ্ছি, ছোট একটা পিস্তল নিয়ে যাচ্ছি, আমি চাচ্ছি যে পিস্তলটা দেখা যাবে না, তাহলে সেক্ষেত্রে এর চেয়ে হাই ডেন্সিটি কোনো ম্যাটেরিয়াল দিয়ে এটাকে যদি আমি ঢেকে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে আবার স্ক্যানিং মেশিনে দেখা যাবে এমন একটা কিছু যেটাকে পরে আবার ফের চেক করার বিষয় আসতে পারে। আরেকটা ব্যাপার দেখেন, আপনি স্ক্যানিং করার জন্য আমাদের তো যেহেতু তার মানে প্যাসেঞ্জার কম, স্ক্যানিং মেশিনটাতে একদম চোখ লাগিয়ে রাখাটা খুব অবশ্যই জরুরি, অবশ্যই হ্যাঁ। আপনার কাজ তো সেটাই। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার দেখতে হবে যে আমাদের তো এয়ারপোর্ট আসলে এখনো আমাদের সেরকম প্যাসেঞ্জার নাই, আমরা কম প্যাসেঞ্জার এখনো ডিল করি, কিন্তু গ্লোবালি এভারেজ আপনি স্ক্যানিং এর সময় পাচ্ছেন 5 থেকে 6 সেকেন্ড। এর মধ্যে আপনাকে কাজটা সারতে হবে। এই 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে কাজটা সেরে আপনি একজন মুক্ত ঝুঁকিমুক্ত একজন প্যাসেঞ্জারকে আপনি জাহাজে তুলবেন। আচ্ছা, এখন শুধুমাত্র কি প্যাসেঞ্জার, ক্যাপ্টেন কি জাহাজ হাইজ্যাক করতে পারেন না? ক্যাপ্টেন নাসিম ওখানে আসেন, করেছে। 111 ওটাও করেছে। কেন 111 এর ঘটনা কে করেছে? ক্যাপ্টেন করেছে। আপনার এই যে এয়ারক্রাফট 9/11, হ্যাঁ। 9/11, আপনার এই যে আপনার এয়ারক্রাফট, যেটা এয়ারক্রাফট ইটসেলফ ক্যান টার্ন ইনটু মিসাইল। আমি এটাকে এয়ারক্রাফটটাকে মিসাইল হিসেবে আমি ডব্লিউটি বিল্ডিং এর উপরে আমি ছেড়ে দেবো। তো কাজে আপনার শুধু একটা না, আপনি আমার নিরাপত্তার অনেকগুলি বিষয় আছে। আমি কার নিরাপত্তা দেখবো? আমি দেখবো আমার প্যাসেঞ্জার, আমি দেখবো আমার ক্রু, আমি দেখবো এয়ারপোর্ট স্টাফ, আমি দেখবো আমার রিসোর্সেস, আমি আমার ভিআইপিদেরও দেখবো, যেটা ক্যাপ্টেন নাসিমুল হক বলছিলেন। ক্যাপ্টেন নাসিম যা তার বললেন, সঙ্গে সঙ্গে মানে আভ্যন্তরীণ বিমান বন্দর দিয়ে ঢুকে একটা বিরতিতে যায়, বিরতির পর ফিরে সেই বিষয়টিও মানে গতকাল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বন্দুক নিয়ে পার হওয়ার খবরটাও শিরোনামও হয়েছে। আমি সেই প্রসঙ্গেও একটু আলাপ করতে চাই। কাজে আসছে একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহনে। ডক্টর এম এ মোমেন, আপনার কাছে আমি আসলে জানতে চাই যে শুধু তো যেটা বলছিলেন যে সকল পথ আসলে বন্ধ করতে হবে নিরাপত্তাহীনতার, ভিআইপি যেমন বন্ধ করতে হবে, আপনি পাইলট ক্রুদের কথা বলছিলেন, আমি বলছিলাম যে এবার তো সেটাও একটা বেরিয়ে এলো যে আভ্যন্তরীণ বিমানবন্দর দিয়ে যারা আন্তর্জাতিক ফ্লাইটে উঠছেন বা এমনকি আভ্যন্তরীণ ফ্লাইটে উঠছেন, কাল ইলিয়াস কাঞ্চনের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনেরও তার বৈধ অস্ত্রই স্ক্যানার পার করে নিয়ে যাওয়ার একটা ঘটনা ঘটেছে। আচ্ছা, আমি ইলিয়াস কাঞ্চনের প্রসঙ্গটা একটু পরে আসি। তার আগে আমাদের দেশে ভিআইপির সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, এই ভিআইপি তারা ট্রাফিক আইনও মানেন না, বিমান আইনও মানেন না। আরো ইন্টারেস্টিং হচ্ছে ভিআইপিরা যখন থাকেন, আমি আজকে একটা স্টেটমেন্ট শুনলাম ইলিয়াস কাঞ্চনকে নিয়েই, ওনার মধ্যে একজন লোক যখন যাবে ওনাকে আমরা আর চেক করার দরকার কি? তার মানে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একটা বেসিক ফিলোসফিক্যাল একটা ভুল আছে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট গেলে তাকেও ফিজিক্যালি চেক করতে হবে, কেন করবেন না? কেন
প্রত্যেকটা মানে চেকিং এর আওতা থেকে ভিআইপি কেন মুক্ত হবেন? আপনি কেন মনে করছেন যে ভিআইপি থ্রেট না? তাহলে তো এই সুযোগটা আমরা তো ভিআইপি ভিভিআইপি এন্ড ভিআইপি ইজ নট সেম। অসুবিধা নাই, প্রধানমন্ত্রীকে বাদ দিতে হবে বিকজ ঠিক আছে, শি ইজ এক্সাম্পটেড। আমরা ভিভিআইপি দুইজন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী বাদ দিয়ে বাকিদেরকে আমরা কেন আমরা চেক করব না? পৃথিবীর সব দেশেই চেক হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা আমার দেখার সুযোগ হয়েছে যেহেতু আমি ওই এলাকায় চাকরি করে এসেছি। একজন রাজনৈতিক ভিআইপি এমনকি সিভিল ভিআইপির সাথেও একাধিক লোক কি বলে ভিআইপিতে প্রবেশ করে এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সিভিল এভিয়েশন অথরিটি মানে উপায় থাকে না মানে করার কাজে। সেক্ষেত্রে ভিআইপিরা নিজেরাও যদি একটু সতর্ক হন সেটা করা উচিত, করতে হবে। ভিআইপিরা তো দলে বলে চলাচল করবেন, না, সেটা তো আমাদের মানে সংস্কৃতি। কাজে এই সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে। এই সংস্কৃতি থাকলে হবে না, এই সংস্কৃতির বাইরে আমাদের আসতে হবে। আর না, গভর্নমেন্ট রুল ইজ দেয়ার, ওয়ান অবশ্যই। ভিপি ক্যান টেক অনলি 2 ভিজিটর উইথ হিম। আরেকটা- একদম ক্যাবিনেট ডিভিশনের চিঠি দেওয়া আছে এবং তাদেরকেও তো এই এবং ভিজিটারদেরও চিঠি দিয়ে চেক আসতে করেই হবে। ঢোকার না, কথা এবং চিঠি বিমানবন্দরে। দিয়ে আসতে হবে। ইউ গো টু দি এয়ারপোর্ট অ্যাজ এ ভিআইপি, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইন দ্য প্রায়র টু গোইং দেয়ার যে আমি অত তারিখে অতটার সময় আসবো, আমার সাথে এই আসবে। এবং এটা হাইকোর্টের রুল আছে। আমার এর বাইরে যাওয়ার কোনো সুযোগও নাই। আচ্ছা, আমরা মানে আমি আরেকটা মানে হাইজ্যাকের কথা বলি এবং সেটাতে খুব ভয়ঙ্কর ব্যাপার ঘটেছিল। 85-এ এয়ার ইন্ডিয়ার একটা এয়ারক্রাফট 747 এটা মন্ট্রিল থেকে আসছিল পালাম বিমানবন্দরের দিকে। হিথ্রোতে সে রিফুয়েলিং করার কথা ছিল। তার আগে আয়ারল্যান্ডের উপর দিয়ে যখন আসছে তখনই অ্যাক্সিডেন্টটা হয়। এর ভিতরে ছিল শিখরা মানে অপারেশন ব্লু স্টারের পরিপ্রেক্ষিতে ক্যানাডিয়ান শিখরা ভাবলো যে একটা প্রতিশোধ নেওয়া দরকার এবং সেখানে একটা সুটকেস বম, জাস্ট একটা কার্গোতে একটা সুটকেস ওরা ঢুকিয়ে ফেলতে সক্ষম হয়েছিল এবং এয়ারক্রাফটটা ওখানে আকাশে ফেটে যায় এবং মোট 329 জন প্যাসেঞ্জার এবং ক্রু, 22 জন ছিল এর মধ্যে ক্রু, আর বাকিটা প্যাসেঞ্জার একেবারে সব শেষ হয়ে যায়। সুইসাইডাল এটা। চেক-ইন ব্যাগেজেও এখন খুব আমি আরেকটা কথা বলি, 9/11 এর একটা নেগেটিভ যত দিকই হোক একটা পজিটিভ দিকও ছিল। এরপরে কিন্তু আমাদের সিকিউরিটিটা অনেক সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবী জুড়েই। কাজেই এরপরে আমাদের মানে এই ধরনের দুর্ঘটনা কম ঘটছে। আমাদের ঢাকার ব্যাপারে আমাদের যেটা করতে হবে, এই যে পরপর দুইটা ঘটনা, আমি যদি ইলিয়াস কাঞ্চনটাকে সাথে নেই, অল দিজ আর ওয়েক আপ কলস। কিন্তু ওয়েক আপ কল কি আপনার সারা জীবনই চলবে? একটা সময় ওয়েক আপ কল বন্ধ হতে হবে, আমাদেরকে সিরিয়াস হতে হবে। সেই প্রশ্ন আমাদের অনেক দর্শকও তুলছেন। আমি গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান আপনার কাছে আসছি কয়েকজন দর্শকের মন্তব্য পড়ি। আতিকুল ইসলাম, বাংলাদেশের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থা এতই খারাপ, বারবার প্রমাণ হচ্ছে কেউ খেলনা পিস্তল দিয়ে বিমান ছিনতাই করে, আবার কেউ সত্যিকারের পিস্তল নিয়ে বিমানবন্দরে প্রবেশ করতে পারে, স্ক্যানিং মেশিনে ধরা পড়ে না। আমাদের আরো একজনের মন্তব্য পড়তে চাই, শহীদুল ইসলাম স্বপন, আমি জানি না ওনার শহীদুল আলম স্বপন, আমি জানি না ওনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। উনি বলছেন বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তায় নিযুক্ত আছেন 1200 এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আর টার্মিনালের ভেতর যাত্রীদের দেহ তল্লাশি ও স্ক্রিনিং এর দায়িত্বে আছেন সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী, তাদের অধিভুক্ত আনসার সদস্য। ইলিয়াস কাঞ্চনের স্ক্যানারে পিস্তলটি কেন ধরা পড়ে নাই? আরেকজন দর্শক বলছেন বিমানে করে হাজার হাজার গ্রাম স্বর্ণ অবৈধভাবে বাংলাদেশে আসতে পারে, কাজেই এই বিমানবন্দর একমাত্র আমাদের দেশেই খুব দুর্ভাগ্যের। আমি আপনার কাছে জানতে চাই যে আসলে এই ইলিয়াস কাঞ্চন প্রসঙ্গে যদি একটু মন্তব্য করেন যে পিস্তল নিয়ে আবার ঢুকে পড়া গেল। ওকে, যে কেউ যদি পিস্তল নিয়ে আসতে হয় বা ফায়ার আর্মস বলবো, এটা ইন টার্মস এটাকে ফায়ার আর্মস বলা হয়, ফায়ার আর্মস নিয়ে আসলে পরে তার একটা বৈধ লাইসেন্স থাকতে হবে। আচ্ছা, বিফোর হি এন্টার্স ইনটু এয়ারপোর্টে ঢোকার সময় অন্য সব এয়ারপোর্ট যদি আপনি দেখেন ইন্টারন্যাশনালি, ওখানে কিন্তু গেটে স্ক্যানিং থাকে না। সো এটা আলাদা, স্ট্রেট ওয়ে চেক ইন কাউন্টারে চলে যায় সবাই। সো আইডেন্টিফিকেশনটা ওখানে হবে যে হি হ্যাজ টু ডিক্লেয়ার ইন দ্য চেক ইন কাউন্টার যে আমার কাছে বৈধ আর্মস আছে। দেন হি হ্যাজ টু শো হিজ লাইসেন্স। ইভেন ডক ফর্ম পূরণ করতে হ্যাঁ, হয়, ফর্ম পূরণ করতে হবে। এবং ডক 8973 বলে যে তাকে ইম্পোর্ট যে এক্সপোর্ট যে পারমিশন সেটাও দেখাতে হবে এবং গভর্নমেন্ট থেকে তাকে যে পারমিশন দেওয়া হয়েছে সেই পারমিশন চিঠি দেখাতে হবে। ওকে, এগুলো হয়তো এই দেশে এখন দেখানো হয় না, বাট লাইসেন্সটা মাস্ট। সো হোয়াট হ্যাপেন টু হিম ইজ দ্যাট উনি গেটে কিন্তু সিভিল এভিয়েশন ডোমেস্টিক এয়ারপোর্টের গেটেই লেখা আছে যে আপনার যদি শুধু আর্মস থাকে আপনি অবশ্যই এটা নিরাপত্তা প্রহরীকে ডিক্লেয়ার ঘোষণা দিন এবং তাকে শো করুন। প্রথম ভুল বা অপরাধটা প্রথম ইলিয়াস ভুলটা হয়েছে কাঞ্চনের যে যে উনি এটা ডিক্লেয়ার করলেন না। ডিক্লেয়ার করেন নাই। স্ক্যানিং পার হয়ে গেছে, ধরলাম এখানে স্ক্যানিং অপারেটর অবশ্যই দেখতে পায় না, এটা একটা মিস্টেক তার হয়েছে, এটার জন্য তার যা পানিশমেন্ট সে কিন্তু অলরেডি পেয়ে গেছে। নেক্সট হি ইজ গোয়িং চেক ইন কাউন্টার, কিন্তু তার মানে এত বড় একটা ঘটনা ঘটলো, ঘটার পরে মাসও পার হলো না, কিন্তু আমাদের স্ক্যানিং অপারেটররা তার মানে
স্ক্যানিং মেশিনের সামনে ওই যে যুক্তরাজ্যের রিপোর্টে যেটা বলা হয়েছিল ঝিমাচ্ছেন এবং টেলিফোনে কথা এটা বলছেন। কিন্তু তাহলে গতকাল যে হিথ্রো এয়ারপোর্টে যে ঘটনা ঘটলো, ওয়াটারলুতে যে ঘটনাটা ঘটলো, কিংবা নিউ হ্যামে যে ঘটনা ঘটলো, সেটা তো এত বড় একটা কান্ট্রিতে ঘটলো, তো ওটা নিয়ে কি তো ঘটলো একটু যদি বলেন। ওখানে পেপার বম পাওয়া গেছে, একটা মেইল আসছে A4 সাইজের ইনভেলপে করে মেইল ঢুকে গেছে ওখানে, এবং ইট ওয়াজ নট ট্রেসড, ইট ওয়েন্ট ইনসাইড দি স্টেরাল এরিয়া। তো গেল কিভাবে? এটা স্ক্যানিং পার হয়ে তো গেল। সো ওইখানেও কিন্তু এই জিনিসগুলো নিয়ে না মানে স্ক্যানিং পার হয়ে এটা একটা হয়। খুবই ভেবেচিন্তে তৈরি করা মেইল বম, মেইল বম তো মানে ঢাকবার জন্য এইভাবে তৈরি করা হয়, এটাও- কিন্তু আর পিস্তল না, নিয়ে ঢাকবার জন্য আমি না, ঢাকেন হেঁটে বেরিয়ে আপনি ঢুকে ঢাকেন গেলাম। বা উনি যেটা বললো যে ডুয়েল ভিউ মেশিন ক্যান ডিটেক্ট এনিথিং, আপনি ঢাকেন না কেন, অসুবিধা নেই। তাদের যে এক্স-রে মেশিন, দ্যাট ইজ ফার বেটার দেন আওয়ার ওয়ান, উই উইল হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট। হিথ্রো ইজ এ বিগ এয়ারপোর্ট, হিথ্রো ইউ ক্যানট নিশ্চয়ই। গো ইনটু দিস উইথ এনিথিং এন্ড ইউ ওয়ান্ট। ওকে, এখন সেই প্রসঙ্গে আসি। উনি যখন নাকি চেক ইন কাউন্টারে, নেক্সট চেক ইন কাউন্টারে যাবেন, উনি না গিয়ে কি করলেন, এন্টি হাইজ্যাক পয়েন্টে চলে গেলেন। ওখানে গিয়ে উনি স্ক্যানিং যাওয়ার পর যখন পিস্তলটা ওই স্ক্যানিং ওপরে কিন্তু ধরে ফেলছে, সে যখন তাকে ইন্টারোগেট করতে গেল, তো উনি বললেন না তাহলে আমি এটা নিয়ে যাবো। উনি দেখলাম মানে মনে করেন উনি যখন চলে আসলেন, আমরা তো সবাই জানলাম উনি চেক ইন কাউন্টারে আসলেন, এসে তারপরে উনি ওইটা এখানে দিলেন। তার মানে কি, উনি দুইটা ভুল করেছেন, প্রথমে গেটেও বলেন নাই, আবার সেকেন্ড চেক ইন কাউন্টারে না গিয়ে উনি বাইপাস করে ওখানে চলে গেলেন ব্যাগটা নিয়ে। না কিন্তু ইনি মানে ইলিয়াস কাঞ্চন আমরা ধরেই নিতে পারি উনি তো আর কোনো মানে উনি কোনো বৈধ অস্ত্র, কোনো অসৎ উদ্দেশ্যে উনি নিয়ে যাচ্ছিলেন না, কিন্তু ভয়ের জায়গাটা তো সেখানে জাকির আমার হোসেন, যে কথা হচ্ছে- যদি কেউ অসৎ উদ্দেশ্যে নিতে চায় তার মানে আমাদের স্ক্যানার গুলো দিয়ে পার হতে পারে। আসলে প্রবলেমটা কি আমাদের মেশিনে নাকি অপারেটরে? Machine is perfectly okay now because new machines have been developed. আমাদের দুদকের যে রিপোর্টটা বেরিয়েছে সেখানে বলা হয়েছে যে কিভাবে বিমানের মেশিনপত্র কেনা হচ্ছে, মেশিনের মান কি, কত দামে কি মেশিন কেনা হচ্ছে, এগুলো বোধহয় পরীক্ষা করে দেখা This is দরকার। not বিমান, এটা হলো সিভিল এভিয়েশনের যে মেশিনগুলো কিনেছে, এগুলো এক্স-রে মেশিন, ডুয়াল ভিউ মেশিন, এন্ড দে হ্যাভ বট দি EDS মেশিন অলসো, এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম, যেটা এখন কার্গো ভিলেজে আছে। বাট এই জিনিসটা আমি বলবো মেশিনের দোষ না, এটা হলো যে আমি অলওয়েজ বলি যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন। সো ও দেখতে পায় নাই, সেটা তার দোষ, এবং সেই জন্য সে শাস্তি পাবে। বাট সেকেন্ডে কিন্তু একটা আমাদের যে রেমেডি, যে সেকেন্ডে কিন্তু সে যদি ভুল করতে, এটা টোটালি এটা ভায়োলেশন হয়ে যেত, সেখানে কিন্তু সে ধরেছে। এখন এই জিনিসটা আমি বলবো যে একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের সবাইকেই, ওনার মতো একজন বড় মানুষেরও উচিত ছিল এই ডিক্লারেশনটা দেওয়া। আজকে যদি একটা এম্বারেসিং সিচুয়েশন হতো, আজকে যদি এটার এগেনস্টে কোনো মামলা হতো, বা উনি তখন একটা মানে খারাপ সিচুয়েশনে পড়ে যেতেন। সো এটা আমাদের মনে হয় জনসচেতনামূলক কাজ হিসেবে আমাদের সবাইকে বলে দেওয়া উচিত যে আপনারা আর্মস নিয়ে আসতে পারবেন, নো প্রবলেম, বাট আপনার বৈধ লাইসেন্সটা অবশ্যই আগে ডিক্লেয়ার করবেন। ভালো মানুষ হিসেবে এটা করা উচিত আমাদের। যদি টেররিস্ট ইন্টেনশন থাকে তাহলে করবে না কেউ, ঠিক আছে না? আমি ক্যাপ্টেন নাসিমুল হক আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার মনে থাকবে আশা করি যে 2017 সালের নভেম্বরে আমরা এই টেবিলে বসে আলাপ করেছিলাম যে 2016 সালের তখন হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে হঠাৎ যান্ত্রিক ত্রুটি, সেখান থেকে মানে সেই বিমান থেকে ওড়ার পর থেকে তেল পড়তে থাকলো, জ্বালানির অভাবে জরুরি অবতরণ করতে হলো। এবং আপনার মনে থাকবে যে এরপরে মানে তখন আপনারা প্রশ্ন তুলছিলেন যে এরকম একটি ত্রুটিপূর্ণ বিমান কি করে এরকম ভিভিআইপি কে নিয়ে উঠতে পারলো। এরপর তদন্তে গাফিলতি বেরিয়ে এলো, কিন্তু কয়েকজনের কে সাময়িক বরখাস্ত করা হলো। কিন্তু গাফিলতি আসলে প্রতিবারই বিমান এবং বিমানবন্দরে যখনই কিছু ঘটছে গাফিলতিটা বেরিয়ে আসছে, কিন্তু আসলে কেন গাফিলতিটা শেষ হচ্ছে না? এটা কি মানে দুর্নীতির কারণে, নাকি আমরা একটু অসচেতন, এরকম অদক্ষ? দুটাই হতে পারে, দুর্নীতিও হতে পারে, আবার সচেতন না সেটার জন্য হতে পারে। প্লাস ওই যে নলেজ, অ্যাডিকুয়েট নলেজ নাই কি জন্য আমি এই কাজটা করছি। এখানে প্রশিক্ষণটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, টেলিং দ্য পিপল যারা কাজ করছে যে তার ফাংশনটা কি, কেন সে করবে। যেমন আমি একটা ঘটনা বলি, হোসেন মোহাম্মদ এরশাদ একটা অর্ডার দিল যে সবার চেকিং হবে জাহাজে ওঠার সময়। আমি ফ্লাইটে গেছি, এয়ারপোর্ট দিয়ে সিকিউরিটি দিয়ে আমি গেছি, সিকিউরিটি চেক হয়েছে। পাইলটদের কি সিকিউরিটি চেকিং হয়? ক্রুদেরও হয়? হ্যাঁ। তো আমি যখন জাহাজে গেছি তখন সিকিউরিটি গার্ড ওখানে আমাকে বলছে স্যার আমি চেক করবো। আমি কাকে চেক করবো? আপনাকে চেক করবো। আমি কেন চেক করবো? বলে স্যার এটা একটা অর্ডার আসছে। আমি মানি না। তো ও তখন বললো যে স্যার আপনি চেক না করলে পরে আমার চাকরি থাকবে না। আমি আই কুডন্ট বি বদার্ড, I will not allow check. I have come through a security check at the airport. তো অনেক সময় হয় কি লোকে অর্ডার দিয়ে দেয় without realizing what he is really saying.
ঠিক ওই সময় আমাদের বিমান অফিসে একটা খুব হাই পাওয়ার্ড মিটিং হচ্ছিল, ডিজিএফআই, ডিজিএনএসআই, ব্লা 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 সবাই ছিলেন। এর মধ্যে খবর গেল যে ক্যাপ্টেন নাসিম হ্যাজ রিফিউজড সিকিউরিটি চেক। তো সবাই তো নাম টাম লিখে নিল যে টেক হিম ফর আই জব। আমাদের যে সিকিউরিটি অফিসার ছিলেন মাহবুবুর রহমান, ওর সাথে আমার একবার আলাপ হয়েছিল। তখন আই হ্যাড এক্সপ্লেইন আই অ্যাম দ্য বম, যেটা মোহন সাহেব বললেন এখন, আই অ্যাম অ্যাকচুয়ালি দ্য বম। ও কারণ আপনার হাতে তো প্লেন চালানোর সকল ক্ষমতা, Who are you going না to আপনার check? বোমার দরকার নাই, মানে আপনি হ্যাঁ তো যখন উনি এই কথাটা ওদের বলল যে হি ইজ দি বম, ওরে আপনি চেক করে তো আরো চেতায় দিচ্ছেন, হ্যাঁ, ওয়াই আর ইউ ডুইং দিস? তখন দে হ্যাড এ টক এগেইন উইথ হোসেন মোহাম্মদ এরশাদ, অ্যান্ড দেন হি উইথড্রু দ্যাট, যে ক্রুদের চেক হবে না। এখন আমি না হয় দাঁড়িয়েছিলাম, আমার মতন তো আরো অনেকেই ছিল যারা সিকিউরিটি চেক করে ঢুকেছে জাহাজে। আই রিফিউজড, বিকজ এই দেশে কিন্তু আমি আপনি কি মানে আমি বুঝলাম না, আপনি পাইলট এবং ক্রুদের চেকিং এর বিপক্ষে? না 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 পাইলটদের পাইলটের চেকিং এর না বিপক্ষে? এটা না পাইলট এয়ারক্রাফটের কথা বলছি। না এয়ারক্রাফটের গোড়ায় এয়ারক্রাফট ও আমি তো aircraft-এর হ্যাঁ গোড়ায়, আমি মানে তো আমি তো হয়ে আসছি। মানে আপনি লোকেশনটা বলেন, আপনি আইএনএস সরি এটা এনডি হাইজ্যাক বলেন বা আইএনএস পয়েন্ট যেখানে, এখান থেকে তো আপনাকে অবশ্যই চেক হয়ে অবশ্যই অবশ্যই। হ্যাঁ। আচ্ছা সেটা জি, আমি একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আমি আসলে ক্যাপ্টেন নাসিমুল হক যে প্রসঙ্গে যেতে চাইছিলাম সেই প্রসঙ্গটাতে একটু তুলতেই চাই যে সেদিনও যেদিন এই চিটংয়ে যাওয়ার পথে আভ্যন্তরীণ বিমানটিতে ছিনতাই চেষ্টার ঘটনা ঘটলো, সেদিনও প্রধানমন্ত্রী আসলে আভ্যন্তরীণ বিমান দিয়ে চট্টগ্রামে গেছেন। এই যে এরকম মানে এই গাফিলতিগুলো এইরকম একজন ভিভিআইপির যাত্রার দিনকে ঘিরে বা তার উড়োজাহাজকে ঘিরে ঘটে যাচ্ছে, তেমন কোনো শাস্তির কথা আমরা শুনছি না, এটাই বা কেন হচ্ছে? একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহানি। ক্যাপ্টেন নাসিমুল হক, আমি বলছিলাম যে 2016 সালের নভেম্বরে যে প্রধানমন্ত্রীর যান্ত্রিক ত্রুটি সহ মানে জ্বালানি পড়তেই থাকলো, জরুরি অবতরণ করতে হলো, এমন প্লেন নিয়ে প্রধানমন্ত্রী উড়লেন। আর এবার যখন ঘটলো সে সময় মানে প্রধানমন্ত্রী চট্টগ্রাম গেলেন, তারপরেই সেই একই রুটে আভ্যন্তরীণ বিমানে চট্টগ্রামের ফ্লাইটে এই ঘটনা ঘটলো। আমি আপনার কাছে জানতে চাই যে আসলে কি যথেষ্ট জবাবদিহিতা শাস্তি হচ্ছে না? কারণ সেই ঘটনায় প্রধানমন্ত্রীর এছাড়াও অনেকবার বিমানের নিরাপত্তা ব্রিচ হয়েছে প্রধানমন্ত্রী, সেগুলো উল্লেখ না করি, তাতেও প্রধান প্রকৌশলী সহ 9 জনকে আসামি করে মামলা করা হয়েছিল। এখন 2017 7ই ডিসেম্বর মামলার চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে অন্তর্ঘাতমূলক কার্যক্রমের অভিযোগের সত্যতা না পেয়ে সবার অব্যাহতির জন্য আবেদন করা হয়েছে। তার মানে ধরে নেওয়া যায় বিমানের সকল কর্মকর্তা একরকমের অব্যাহতির দিকেই যাচ্ছেন এখন। মানে অন্তর্ঘাত না থাকলেও গাফিলতি তো আছে, বড় ধরনের গাফিলতি আছে। এখানে বলা যেতে পারে যে ইনভেস্টিগেশন ফল্টি হচ্ছে, কারণ ঘাপলা তো ডেফিনেটলি আছেই, নাহলে তো এগুলো সারফেস হচ্ছে কেন? লেটস সে দুইটা পারপাস, একটা হলো যে আমার পপুলারিটির জন্য আমি এটা করেছি, আর এটা হতে পারে যে না আসলে আমাকে মেরে ফেলতে চাচ্ছে। এই দুইটাই তো পসিবিলিটি হতে পারে। তো ইফ আমাকে মেরে ফেলতে চাচ্ছে, এই জিনিসটা কি ইনভেস্টিগেট হবে না? এই জিনিসটা কি তলিয়ে দেখতে হবে না? এটাকে কি বন্ধ করতে হবে না? কিন্তু আমাদের এখানে কিছুই হয় না। হয় না এই কারণে ওনার সাথে যেসব সিকিউরিটি সেফটির লোকজন থাকে, আবার ওদিকে আবার মৃত্যুদণ্ডের আইন হয়ে গেল যে মানে না ওগুলো তো সব ঠিক আছে। এখন ওনার সাথে যেসব লোকজন থাকেন তারা এভিয়েশন সম্বন্ধে বা এভিয়েশন সেফটি সম্বন্ধে কতখানি অবগত, আই হ্যাভ মাই ডাউটস। এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি লন্ডন থেকে একটা ক্রসবো কিনে নিয়ে আসছিলাম। তো ক্রসবোটা আমি খুলে সুটকেসে রেখেছি। ক্রসবোর হ্যান্ডেলটা ইজ লাইক ক্রসবো জিনিসটা কি? ওই যে মানে ইটস এন অ্যারো, হ্যাঁ আচ্ছা মানে তীরের মতো একটা জিনিস। তো ওইটার হ্যান্ডেলটা পিস্তলের মতন, তো ওইটা আলাদা করে খুলে সুটকেসে রেখেছি আর বোটা আলাদা রেখেছি। যখন স্ক্যানিংয়ে দিলাম তখন 5 জন লোক দৌড়িয়ে চলে আসলো, এসে আমার সুটকেসটা থামালো, থামিয়ে বললো যে এই সুটকেসে এই জায়গাটায় আমরা চেক করবো। আমি বলছি ইয়েস গো হেড। খুললাম, খুলে ওরা একেবারে এক্স্যাক্ট জায়গায় ওরা হাত দিয়ে বললো যে এখানে কী আছে বের করো। বের করলাম, তো হ্যান্ডেল দেখে বলছে এটা কি? আমি বললাম যে ক্রসবোর হ্যান্ডেল। তো ওদের যে অ্যাওয়ারনেস, অ্যালার্টনেস ইজ ইম্পেকেবল। কিন্তু আপনি যে বলছেন মানে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত যারা
তাদের কেন এই এভিয়েশন এক্সপার্ট হতে হবে? মানে প্রধানমন্ত্রীর প্লেনের যতটুকু গুরুত্ব, আমি তো আশা করব যে আমার প্লেনেরও ততটুকু গুরুত্ব হবে, কিন্তু যখন প্রধানমন্ত্রীর প্লেনের ততটুকু গুরুত্ব হয় না, অবশ্যই আমি বেশি শঙ্কিত হই। কিন্তু মানে হওয়ার তো কথা, এটা তো একটা মানে সিস্টেম এন্ড নরমাল প্রসিডিউর সিস্টেম হওয়া সব উচিত, সময় কাজ করবার কথা, নরমাল সিস্টেম হওয়া হ্যাঁ, উচিত। হ্যাঁ। তা আমাদের এখানে হয় না ওই সব ফেলিয়ার্স এর কারণে। আমি জাকির হোসেন, গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান আপনার কাছে জানতে চাই, আমাদের দর্শকরা আসলে খুব ঘুরে ফিরে ইলিয়াস কাঞ্চন সাহেবের প্রসঙ্গটা আনছেন। আমি কয়েকটা মন্তব্য একটু পড়ি, কারণ আমার মনে হয় এটা ক্ল্যারিফাইডও হওয়া উচিত। যে ধরুন আমি যদি একজন লিখছেন যে যদি ইলিয়াস কাঞ্চন সাহেব কেন বলবেন, মানে আমি কি নিয়ে যাচ্ছি, সেই নিয়ে যাওয়াটা কি নিয়ে যাচ্ছি সেটা কি ডিক্লেয়ার করার দায়িত্ব আমার, নাকি আমি কি নিয়ে যাচ্ছি সেটা দেখবার দায়িত্ব বিমানবন্দর কর্তৃপক্ষের? এরকম একটি প্রশ্ন আছে। শহীদুল আলম স্বপন বলছেন ইলিয়াস কাঞ্চন যদি আইন ভেঙেই থাকেন, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো না? সাইদুল ইসলাম বলছেন আপনারা কি দয়া করে বলবেন, কেউ যদি খারাপ উদ্দেশ্য পিস্তল নিয়ে বিমান উঠতে চায় তাহলে কি কেউ সে বলবে আমার কাছে অবৈধ পিস্তল আছে? আর আরেকজন বলছেন এমনও তো হতে পারে জনাব ইলিয়াস কাঞ্চন এয়ারপোর্টের নিরাপত্তা কতটুকু ভালো তা দেখতে চেয়েছেন। আমার মনে হয় এটা একটু ক্ল্যারিফাই করা দরকার। ভেরি গুড পয়েন্ট। প্রথম কথা হচ্ছে যে কেন ডিক্লারেশন দিতে হবে? এটা দিতে হবে, দিস ইজ ইন্টারন্যাশনাল রুলস। এবং আমি দায়িত্ববান নাগরিক হলে আমি হ্যাঁ, সেটা declare অন্য করব। জিনিস। হ্যাঁ। একটা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর ডোমেস্টিক হোয়াটএভার, আপনি ঢুকতে হলে আইকাও এর যে অ্যানেক্স 17, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন অ্যানেক্স 17 অ্যান্ড ডক 8-9-17 এভিয়েশন ম্যানুয়াল চ্যাপ্টার 12 বলা আছে স্পেশাল ক্যাটাগরি প্যাসেঞ্জার্স অ্যান্ড দি ক্যারিজ অফ দি আর্মস। এটা একদম ডকুমেন্টেড, 12.3 প্যারা নম্বরও মুখস্থ আছে। এখানে বলা আছে যে কিভাবে আপনি কি করবেন, আপনাকে ডিক্লারেশন দিতে হবে। এখন কেন ডিক্লেয়ার দিতে হবে? আপনি যদি অসৎ উদ্দেশ্য না থাকে আপনি অবশ্যই ডিক্লেয়ার দিবেন। আপনার উদ্দেশ্য যদি খারাপ, আপনি ডিক্লারেশন দিবেন না, এটা একদম বোঝা যাচ্ছে। কিন্তু So, ওই আশঙ্কার এখন আমরা জায়গাটা ধরে নিব ওখানেই না, কিনা? আমরা ধরে নিব আশঙ্কার না জায়গাটা ওখানেই যে কিনা যে যার উনি ভালো না অসৎ খারাপ। উদ্দেশ্য সে ধরা পড়তেন না। না, সেটাই বললাম যে উনি ডিক্লারেশন দিলেই তো বোঝা গেল ওনার উদ্দেশ্য ভালো। এখন উনি খুব ভালো মানুষ, ওনার এই যে পরে প্রশ্ন আসছে যে উনি কি চেক করতে গেলেন কিনা, চেক করার দায়িত্ব তার না। উনি হি ইজ নট এন্টাইটেল টু চেক। এই চেকিং এর দায়িত্ব হচ্ছে এই সিভিল এভিয়েশন অথরিটি তার স্টাফদের চেক করবে। কিভাবে? এটাকে বলা হয় রেড টিম, রেড টিমিং করা হয়। এই রেড টিমিং আমিও করেছি ওয়াশিংটন ডিসি এয়ারপোর্টে, আমি এই ট্রেনিংটা নিয়ে এসেছি টিএসএ আন্ডারে। টিএসএ ইজ দ্য আমেরিকান ট্রান্সপোর্টেশন অ্যান্ড সিকিউরিটি এজেন্সি। এখানে আমি কিন্তু রেড টিম করেছিলাম। এবং রেড টিম করার দায়িত্ব তো ওনার না। রেড টিম মানে হচ্ছে আপনি নিজে টেররিস্ট আসবেন, আপনি আপনার নিজের লোকগুলোকে চেক করবেন, কিন্তু এটা সারপ্রাইজ হতে পারে, ডিক্লেয়ার্ড হতে পারে। সো নর্মালি ডিক্লেয়ার করাটা বেটার, আর সারপ্রাইজ করলে পরে খুব সেন্সিটিভ ওয়েতে করতে হয় যাতে করে আমার নিজের উপরে কোনো ব্লেম না আসে। সো এই জিনিসটা করা হয়, অবশ্যই প্রায় করা হয় সিভিল এভিয়েশন এটা। এবং এটা বিমান কেন, যে কোনো এয়ারলাইন্সেরও করা উচিত। এয়ারলাইন্সও কিন্তু এই সমস্ত করে নিজেদের সিকিউরিটি সিস্টেম চেক করার জন্য। সো হি ইজ নট এ পারসন টু চেক দিস থিং, হি ইজ নট অথরাইজড টু চেক দিস ওনার গিয়ে পরখ করার দরকার No, নাই no, যে no. If he wants to become hero, is that's different thing. But it is a risky thing. He could be checked, and ওই যে মামলা দেওয়া হয়নি কেন, মামলা হইতে পারতো কিন্তু, so উনি বেঁচে গেছেন। এখানে একটা বলা বাহুল্য, উনি যে আর্মসটা নিয়েছেন ডিক্লেয়ার করেন নাই, লেটস সে হি মেড এ মিস্টেক, স্ক্যানে পাওয়া গেছে, তারপরে কি উনি জাহাজে নিয়ে গেছেন এইটা? হ্যাঁ, নিয়ে গেছেন। হ্যাঁ, নিয়ে গেছেন, পরে আবার চেক ইন কাউন্টারে আসছেন, এসে তখন ওনার যেহেতু লাইসেন্স উনি সাথে নিয়ে যান ছিল। নাই। ওটা তখন প্রপার প্রসিডিউর ফলো করে ওটাকে হ্যান্ড ওভার করছেন এয়ারলাইন্সকে, এয়ারলাইন্স ওটা তার হোল্ডে দিয়ে দিচ্ছে। That is the procedure. সিস্টেম কিন্তু এটা যে আপনাকে হোল্ডে দিয়ে দিতে হবে। ওইটা চেক ইন Okay, লাগেজে এখন যাবে, দেখেন, মানে এটা নিয়ে আমি প্লেনে উঠতে হোল্ডে পারবো যে না। আপনি দিবেন, হোল্ডের সিস্টেম এয়ারলাইন্স জানে, সে সেপারেট করতে হবে। অ্যামুনিশন আলাদা, আর্মস আলাদা করে একটা বক্সের মধ্যে সে প্রথমে প্রায়োরিটি লোডিং করবে, যাতে করে অন্য কেউ রিচ করতে না পারে, এবং হোল্ড উইল বি লকড, গ্রাউন্ডে থেকে কিংবা ইনফ্লাইটে যেন কেউ ঢুকতে না পারে। and the key will be Key with will the be captain. with the purser or captain, whatever. আপনি যখন টিএস এর প্রসঙ্গ তুললেন, আমাদের দর্শক আরাফাত ফয়সাল বলছেন যে আমাদের দেশে সব মেশিনপত্র সিস্টেম এগুলো ব্যাপার না, আসলে আমরা আমাদের দক্ষতারই সমস্যা, আমাদের জ্ঞানের সমস্যা, মানে নলেজ, সিনসিয়ারিটি, এবং তার চেয়েও বড় সমস্যা উনি বলছেন মোর ইম্পর্টেন্ট করাপশন, আরো বড় সমস্যা। করাপশনটা আমি এখন বলবো না। মানে এটা এত But ব্যাপক বিষয়, corruption is নলেজ এন্ড big thing. সিনসিয়ারিটি, But না আমাদের যে প্রশিক্ষণ এবং এই প্রশিক্ষণের বাড়ছে কিনা। কথাটা যে বলছেন এটা আমি ডিফার করবো, বিকজ এই যে রেড লাইনের নামটা তুললেন, এই যখন নাকি বিমানের ফ্লাইটের উপর এমবার্গো আসলো, আমরা রাত দিন খেটে রাত 3টা-4টা পর্যন্ত আমরা কিন্তু এই ফ্লাইটটা যেন চালু হয়, এবং পিএম এর নির্দেশনা ছিল, কার্গো বিমান আবারও যাতে যুক্তরাজ্যে হ্যাঁ, যেতে এবং পারে।
এই ট্রেনিংটা তখন চলছিল এবং উই হ্যাভ ট্রেন 100% অফ দেয়ার পার্সোনাল, এবং আমরা নিজেরা ট্রেনার তৈরি করেছি। আই নো দ্য 6 ট্রেনার উই হ্যাভ, দিস ট্রেনার্স আর ট্রেনিং কন্টিনিউয়াসলি টু দ্য পিপল। নাও A1 ট্রেনিং ইজ গিভেন। এখন যদি আপনি যে বসাতেন, সেদিন সচিব স্যার গিয়ে যখন নাকি চিটাগাঙে চেক করলেন, দেখলেন ঠিকই তারা পারতেছে, তার মানে কি দে হ্যাভ দ্য ট্রেনিং, সো দে নো হাউ টু ডু ইট। বাট দুই একজন যদি না করতে পারে, তার তো শাস্তি দিতে হবে, সেই শাস্তি তারা দিচ্ছে, যদি না দেয় দিস ইজ ডিভাস্টেটিং, দিতে হবে। সো আমি ট্রেনিং নিয়ে কথা বলবো। আপনার অভিজ্ঞতা কি বলে, মানে আপনিও নিশ্চয়ই পর্যবেক্ষণ করেন, মানে শাস্তি টাস্তি যথেষ্ট হচ্ছে, মানে শাস্তি জবাবদিহিতা নিশ্চিত করা গেছে কিনা? আমার মতে আমি তো এখন শাস্তি দেখতে পাচ্ছি না কি, আমরা কিন্তু না মানে আমরা সংবাদ মাধ্যমেই যা হ্যাঁ করি, সেটাই আমরা সংবাদ মধ্যে যে জানতেছি, সে আমি বলবো যে যদি এই ধরনের মিস্টেক হয়, গ্রস মিস্টেক, এটার শাস্তি অবশ্যই দৃষ্টান্তমূলক হওয়া উচিত, এবং সেটাতে যাতে ভবিষ্যতে অন্য কেউ এটা করার সাহস না পায়। শুধুমাত্র ওএসডি ইজ নট এ পানিশমেন্ট। কারণ আসলে এটা তো একেবারে জীবন মরণ খেলা, অবশ্যই, এখানে- বিমানবন্দর এবং বিমানের খেলাটা। ডক্টর মোমেন, আপনার কাছে শেষ প্রশ্ন যে বিমানের নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে কি করা উচিত, সেটা যদি বলে শেষ করতে চান। আমি যেহেতু বিমানবন্দরের ব্যাপারটা আমার চেয়ে ভালো গ্রুপ ক্যাপ্টেন জাকিরই বলবেন, উনি ওখানে কাজ করে এসেছেন, উনি জানেন ভালো। আমি প্যাসেঞ্জার হিসেবে আমি যেটুকু দেখেছি, তাতে আমাদের সতর্ক হওয়ার আরো অনেক বিষয় রয়েছে। আমাদের একজন দর্শক যে কথা বললেন যে মেশিনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আমি কতটুকু দক্ষতার সাথে কাজ করব, কতটুকু সততার সাথে কাজ করব, তার উপর নির্ভর করে। আজকে আপনার স্ক্যানিং মেশিনের ভেতর দিয়ে যাচ্ছে, রেকর্ডও থাকছে, কিন্তু আপনি দেখেও না দেখার ভান করলেন। কিংবা এমনও হতে পারে আপনার জিনিসটা অন্য কোনোভাবে এসে বাইরে দিয়ে হাতে তুলে দিল, যেটা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই কাজেই সেটা করতে হবে। আর এয়ারলাইন্সগুলির নিজস্ব কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলি বাংলাদেশ বিমান ভালোভাবে পালন করবে, সেটা আমি মনে করি। একটি বিষয় আমার মধ্যে বলা দরকার, চিটাগাংয়ের যে ঘটনাটা ময়ূরপঙ্খীতে ঘটেছে, আমি বরাবরই এটার বিরোধিতা করে এসেছি। এই 737 কিংবা 777 এই ধরনের এয়ারলাইন্স আমি ডোমেস্টিকে কেন কাজে লাগাবো? আমি মনে করি এক এয়ারপোর্ট থেকে সরাসরি পয়েন্ট টু পয়েন্ট, ঢাকা থেকে সুদা দুবাই যাবে কিংবা চিটাগাং থেকে দুবাই যাবে, একই এয়ারক্রাফটে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার থাকবে না, এবং এটা আমরা ম্যানেজ করতে পারবো না, এটা করা উচিত না। কারণ এটা তো আসলে আকাশ পাতাল ফারাক, মানে অবশ্যই scanning এ, অবশ্যই ইতে, অবশ্যই নিরাপত্তা চেকিং এ যে। এটা হচ্ছে দুই ধরনের প্যাসেঞ্জারের ক্যারেক্টার ভিন্ন। আপনি দুই ধরনের ভিন্ন ক্যারেক্টারের প্যাসেঞ্জার এক এয়ারক্রাফটে আপনি কিভাবে রাখেন? তাই কাজেই আমার মনে হয় সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ বিমান হয়তো অসন্তুষ্ট হবে, কিন্তু আমি বিমানে কাজ করে এসেছি, বিমানের জন্য যথেষ্ট দরদ আমার আছে। তারপরে আমি মনে করি এই ডোমেস্টিক ফ্লাইটটুকু বিমানের বন্ধ করে দেওয়া উচিত। সরাসরি ঢাকা থেকে দুবাই যাবে, চিটাগাং থেকে দুবাই যাবে, এই অংশটুকু করা ঠিক হবে না। এক জায়গা থেকে দুই ধরনের প্যাসেঞ্জার নেওয়া ঠিক হবে না। আর একই সাথে এটাও বোধহয় চিন্তা করা দরকার, আমরা আমাদের এই দামি এয়ারক্রাফটগুলি এই 25-30 মিনিটের ফ্লাইটে ব্যবহার করব কিনা। আমরা এয়ারক্রাফটের যে ক্ষতি শেষ করছি, পর্যন্ত দুবাই যেত না, শেষ পর্যন্ত দুবাই যেত, কিন্তু আপনি যখন ঢাকা থেকে 25 মিনিট পর 30 মিনিট পর চিটাগাঙে ল্যান্ড করলেন, আপনার এয়ারক্রাফটের ইঞ্জিনের লাইফ, ল্যান্ডিং গিয়ারের লাইফ, এই লাইফগুলি তো শেষ হয়ে যাচ্ছে। দিস ইজ ER means extended range aircraft, আপনি শর্ট রেঞ্জ ইউজ করতেছেন। আপনি 6 ঘন্টা পরে 8 ঘন্টা পরে আপনি নামলে ভালো হতো এভারেজ, সেখানে আপনি নামছেন 25 মিনিট পরে, 30 মিনিট পরে। আপনি এই ক্ষতি কেন করছেন? হ্যাঁ কেন করছেন? ঠিক হচ্ছে মানে না। কেন করছে? আমি এটার বরাবরই বিরোধিতা করে আসছি। আমি These are এখনো বিরোধিতা করি। dictated actually আমি এখনো from বিরোধিতা করি। higher ups, এগুলো ডিকটেশন এটা একটা রিজন আমি জানি, পলিটিক্যাল সাপোর্টস, যে আমি তোমাদের চিটাগাঙে এটা করে দিয়েছি, ঢাকা থেকে এসে তোমাদেরকে দুবাই নিয়ে যাবে। না কিন্তু সেটা তো চিটাগাং থেকেও উঠতে পারে, চিটাগাং একটিও তো আন্তর্জাতিক বিমানবন্দর। সেটা বিমান কোপ করতে পারছে না, না, এখানে ওখানে একটা কথা জাহাজ আছে, রেখে, নাসিম ক্রু ভাই, রেখে এখানে ভাড়া কম সম্ভব পড়ে। না। যখন আপনি 777-এ নিয়ে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে চিটাগাংয়ের ভাড়া যদি অন্য সব এয়ারলাইন্সে 4000 হয়, এখানে 2500 টাকাতেও নিয়ে যাওয়া ও যায়। আবার 777 এই যেতে পারছি, যাত্রীর জন্য তো বড়- পুরোটাই বড় লাভ। আমার মনে হয় এই প্রসঙ্গে আমার একটু কথা বলা দরকার। আমি প্রাইভেট এয়ারলাইন্সেও চাকরি করেছি, কাজে বাংলাদেশে প্রাইভেট সেক্টর ডেভেলপ করুক, সেটাও আমি চাই। যদি বাংলাদেশ বিমানের এই কার্যক্রমটা অব্যাহত থাকে, তাহলে দিস ইজ এ থ্রেট টু অল প্রাইভেট এয়ারলাইন্স। airlines. বাংলাদেশে কোনো প্রাইভেট I agree এয়ারলাইন্স with দাঁড়াতে you. পারবে না। I agree with তাই কাজে প্রাইভেট এয়ারলাইন্সকে যদি আপনি দাঁড়া করাতে চান, সরকারের নীতিমালার মধ্যে অবশ্যই প্রাইভেট এয়ারলাইন্সকে অগ্রাধিকার দেওয়া আছে। সেক্ষেত্রে প্রাইভেট এয়ারলাইন্স দাঁড়া করাতে হলে বাংলাদেশ বিমানের এই ডোমেস্টিক অপারেশনটা বন্ধ করাটাই উত্তম হবে। And they have now domestic fleet, আগে ছিল না। এখন তাদের স্মল এটিআর আছে, যাদের ATR 777 এটিআর দিয়ে করতে পারে। কাজে planning. এই বোয়িং 777 No, কে no, it's এবং lavish. সেটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ যে আভ্যন্তরীণ যাত্রী এবং আন্তর্জাতিক যাত্রী একই প্লেনে উঠবেন না। অসংখ্য ধন্যবাদ ডক্টর এম এ মোমেন, ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান, ধন্যবাদ ক্যাপ্টেন এস এম নাসিমুল হক, ধন্যবাদ দর্শক। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন থাকবে খোলা রাত 10টা পর্যন্ত। সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি।